নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের প্রোভাইড করব ত্রিপুরার রাজরাজা সম্পর্কিত এবং ত্রিপুরার জিকে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ 6-7টা কোশ্চেন, যেগুলি আপনাদের কম্পিটিটিভ এক্সাম যে কোনো প্রকার টিপিএসসি, টিসিএস, টিপিএস যাই বলুন না কেন খুবই ইম্পর্টেন্ট। ভিডিও দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন ভিডিওটা, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম যে কোশ্চেনটা হচ্ছে, এখানে কোশ্চেন নম্বর 31 মানে হচ্ছে এর আগে আমি আরও 30টা কোশ্চেন আলোচনা করেছি, আপনারা চাইলে গিয়ে আমার প্লেলিস্টে দেখতে পারেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে এখানে, হোয়াট ওয়াজ প্রাইভেট কাউন্সিল? বুঝতে, প্রাইভেট কাউন্সিল কী ছিল এখানে জিজ্ঞেস করেছে। এটা ছিল একটা অ্যাডভাইজারি বডি। ডিটেলসটা একটু দেখে নেব। দ্য প্রাইভেট কাউন্সিল অর রাজসভা, প্রাইভেট কাউন্সিলটাকে আরেকটা নাম রাজসভা বলা হতো। এই প্রাইভেট কাউন্সিল ইন ত্রিপুরা ওয়াজ বডি দ্যাট অ্যাডভাইজ দ্য কিং অন জুডিশিয়াল আপিলস। এই প্রাইভেট কাউন্সিলের কাজ ছিল যে জুডিশিয়াল যে আপিলসগুলি আসতো, এই আপিলসগুলি সম্পর্কিত রাজাকে, কিংকে অ্যাডভাইস করা। ঠিক আছে। প্রাইভেট কাউন্সিল ওয়াজ মেড আপ অফ 3 মেম্বার। এটা 3জন মেম্বার ছিল এই প্রাইভেট কাউন্সিলে, যার কাজ ছিল এই আপিলগুলি শুনে মহারাজা পর্যন্ত পৌঁছানো। ঠিক আছে, জনগণের আপিলগুলি মহারাজার কাছে পৌঁছানো। আর দ্য মহারাজা ওয়াজ দ্য আলটিমেট আপিলেট অথরিটি ইন দ্য স্টেট জুডিশিয়ারি হুইচ ওয়াজ কিপড সেপারেট। এই যে প্রাইভেট কাউন্সিল, এখানে ত্রিপুরার কিংডম ওই সময় মহারাজা ছিল মানে আলটিমেট, একদম শেষ পর্যায়ের উত্তর বিচারিণী আর কি, উত্তর বিচার করতো এই সমস্ত জুডিশিয়াল ম্যাটারে। আর কাউন্সিলের যারা সদস্য ছিল তাদের কাজ ছিল অ্যাডভাইস করা। আর এটা শুরু করেছিল কোন মহারাজা করেছিল এই প্রাইভেট কাউন্সিলটা? বীর বিক্রম কিশোর। পরের কোশ্চেনটা, হোয়াই ওয়াজ দ্য কাউন্সিল অফ রিজেন্সি ফর্মড ইন ত্রিপুরা? বন্ধুরা যেখানে জিজ্ঞেস করা হচ্ছে কাউন্সিল অফ রিজেন্সি ত্রিপুরাতে কেন গঠন করা হয়েছিল। আই এম এক্সট্রিমলি সরি বন্ধুরা, এখানে কোশ্চেনটা হবে হোয়েন ওয়াজ, কখন এই কাউন্সিল অফ রিজেন্সি গঠন করা হয়েছিল। এখানে উত্তরটা হবে অপশন সি, 1947। আফটার দ্য ডেথ অফ কিং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, মে 17, 1947 এই কাউন্সিল অফ রিজেন্সি গঠন করা হয়েছিল। আর এটার হেড কে ছিল? মহারানী কাঞ্চনপ্রভা দেবী, যিনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের ওয়াইফ ছিলেন। ঠিক আছে, উনি ছিলেন এই কাউন্সিলের হেড। ঠিক আছে। আর এটার কাজ ছিল, এই কাউন্সিলের যা মেন উদ্দেশ্য ছিল, কাজ ছিল ফর এইড অফ দ্য মাইনর প্রিন্স কিরিট বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। কিরিট বিক্রম খুবই ছোটো ছিল বীর বিক্রম কিশোর মারা যাওয়ার পর, তো ওনাকে রাজকার্যে শাসনকার্যে পরিচালনার ক্ষেত্রে সাহায্য করার জন্যই এই কাউন্সিলটা গঠন করা হয়েছিল। ঠিক আছে। পরের কোশ্চেনটা হচ্ছে, দ্য রিয়াং রিভোল্ট ইন ত্রিপুরা টোক প্লেসেস ইন বিটুইন। এখানে প্রশ্ন রয়েছে রিয়াং রিভোল্ট, যে রিয়াং বিদ্রোহ হয়েছিল ত্রিপুরাতে, সেটা কবে হয়েছিল, কোন কোন সালের মধ্যে হয়েছিল? এর আনসারটা হবে 1942 অ্যান্ড 1943-এর মাঝখানে হয়েছিল। ঠিক আছে। রিয়াং রিভোল্টার যে লিডার ছিল রতনমণি রিয়াং। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ত্রিপুরার জিকে কম্পিটিটিভ এক্সামের জন্য। রিয়াং বিদ্রোহের নেতা কে ছিলেন? রতনমণি রিয়াং, যিনি সাপোর্টার ছিল ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, ব্রিটিশরা যে শোষণ করছিল ইন্ডিয়াকে, উনি এটার এগেনস্টে ছিলেন। ঠিক আছে। উনি ইন্সপায়ার্ড বাই দ্য চিটাগং আর্মোরারি রেড। উনি চিটাগং আর্মোরারি রেড, যে মাস্টারদা, যাকে আমরা সূর্য সেন, যাকে মাস্টারদা নামে পরিচিত ইতিহাসে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের হেড, ওনার থেকে উনি ইন্সপায়ার্ড হয়েছিলেন। ঠিক আছে। হি অলসো বিলিভ দ্য স্বদেশী আইডিওলজি। ও স্বদেশী আন্দোলনে বিশ্বাস করতো রতনমণি রিয়াং, যে কারণে উনি আন্দোলন করেছিলেন। আন্দোলন করার মেন কারণ ছিল ওই সময় দ্য ব্রিটিশ ইন্ডিয়া এডেড দ্য আর্মি রেসপন্ড বাই কিলিং রিয়াং রেভেলস। এই রিয়াং বিদ্রোহীদেরকে মারা হতো ব্রিটিশ আর্মির মাধ্যমে। পিলেজিং ভিলেজেস, লুটরাজ করা হতো ওদের গ্রামে। টেকিং প্রিজনার্স, জেলে বন্দি করা হতো। অবশেষে রতনমণিকে ক্যাপচার করা হয়েছিল, ক্যাপচার করে আগরতলায় সেন্ড করা হয়েছিল। ঠিক আছে, আগরতলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। দোস্ত, পরের কোশ্চেনটা হচ্ছে, ইন হুইচ ইয়ার ভারত ভাস্কর টাইটেল ওয়াজ গিভেন টু রবীন্দ্রনাথ ট্যাগর। এখানে কোশ্চেন করেছে রবীন্দ্রনাথ ট্যাগরকে ভারত ভাস্কর যে উপাধি, সেটা কবে দেওয়া হয়েছিল? এটার আনসারটা হচ্ছে 1991 সালে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য নিজে গিয়ে বিশ্বভারতীতে গিয়ে এই রবীন্দ্রনাথ ট্যাগরকে ভারত ভাস্কর দিয়েছিলেন ওনার মৃত্যুর
উনিও রবীন্দ্রনাথ মারা যায় 1941 সালে আগস্ট মাসে, ঠিক আছে। ওই সময় মৃত্যুর আগে উনি ওখানে গিয়ে ভারত ভাস্কর উপাধি দিয়ে আসেন। পরের কোশ্চেনটা হচ্ছে, দোস্ত রবীন্দ্রনাথ বন্ধুরা ত্রিপুরা রাজ পরিবারের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিল। উনি 7 বার ত্রিপুরাতে এসেছিল। দ্য ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন ত্রিপুরার যে ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন জনমঙ্গল সমিতি ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার অফ। দ্য ফার্স্ট প্রথম পলিটিক্যাল অর্গানাইজেশন যেটার নাম ছিল জনমঙ্গল সমিতি ত্রিপুরাতে গঠন করা হয়েছিল কবে? এটার আনসারটা হবে 1938 সালে। আর এটার ফাউন্ডার কে ছিল? বীরেন্দ্র চন্দ্র দত্ত ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিস পলিটিক্যাল অর্গানাইজেশন। উনি উনি কানেক্টেড ছিল অনুশীলন সমিতির সঙ্গে, উনি কানেক্টেড ছিল ওনার এই পলিটিক্যাল অর্গানাইজেশন বানানোর আগে, ঠিক আছে। অনুশীলন সমিতি আপনারা জানেন একটা রেভলিউশনারি অর্গানাইজেশন বেঙ্গলের ছিল। আর তার যে কাজ ছিল, হিজ ওয়ার্ক ওয়াজ কন্ডাক্টেড আন্ডার সুপারভিশন অফ দ্য কুমিল্লা ডিভিশনাল কমিটি অফ দ্য কমিউনিস্ট পার্টি দত্ত অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট ফাউন্ডেড দ্য জনমঙ্গল সমিতি পিপলস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা ইংলিশে বলা হয়, ইন 1938। এরপরের কোশ্চেনটা হচ্ছে, হোয়েন ডিড রবীন্দ্রনাথ ট্যাগর ফার্স্ট কেম টু ত্রিপুরা? এখানে কোশ্চেন করা হয়েছে দোস্ত কবে প্রথম রবীন্দ্রনাথ ট্যাগর ত্রিপুরাতে এসেছিল? এটার কোশ্চেনটা হবে 1900 সালে, যখন মহারাজা রাধাকিশোর মানিক্যের পিরিয়ড ছিল। রাধাকিশোর মানিক্যের পিরিয়ডে উনি প্রথম ত্রিপুরাতে এসেছিলেন। বন্ধুরা অনেক সময় কনফিউশনের জন্য একটা কোশ্চেন করা হয়, সেটা হচ্ছে ত্রিপুরার কোন রাজার সঙ্গে রবীন্দ্রনাথ প্রথম সম্পর্ক স্থাপন করেন? এই দুটো কোশ্চেন কিন্তু আলাদা। প্রথম আসা এক জিনিস আর প্রথম সম্পর্ক স্থাপন করে কিন্তু আরেকটা জিনিস। তার জন্য কনফিউজ হবেন না। প্রথম জিনিস সম্পর্ক স্থাপন করেছিলেন রাধাকিশোর মানিক্যের বাবা মহারাজা বীরচন্দ্র মানিক্যের সঙ্গে ওনার প্রথম সম্পর্ক স্থাপন হয়েছিল, কিন্তু ত্রিপুরাতে আস্তে আস্তে তখন রাধাকিশোর মানিক্যের পিরিয়ড শুরু হয়ে যায় মহারাজা, ঠিক আছে। 1900 সালে উনি মহারাজা হয়, ওই সময় রবীন্দ্রনাথ প্রথম ত্রিপুরাতে আসেন, ঠিক আছে। ওই সময় রাজ পরিবার থেকে উনি 1000 টাকা নজরানাও পেয়েছিলেন বিশ্বভারতী যে ইউনিভার্সিটি, বিশ্বভারতী বানানোর জন্য। আজকে আপনাদের জন্য এতটুকুই। যদি আমাদের কোশ্চেনগুলি ভালো লেগে থাকে, মনে করেন আপনাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্যই পরিশ্রম করি। কমেন্ট করে জানাবেন কি চাই কি চাই না। ধন্যবাদ।